নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমেই আজকে এফআইআই এবং ডিআইআই যে ডেটা সেটা দিয়ে ভিডিওটা শুরু করব। যেমনটা দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতোই আজকেই এফআইআই এরা ভারতীয় মার্কেট থেকে বিক্রি করে দিয়ে বেরিয়ে গেছে। আজকে কত বিক্রি করেছে? 8,167 কোটি টাকার শেয়ার, এবং সেখানে ডিআইআই প্রায় সমমূল্যেরই শেয়ার কিনেছে। আজকেই ডিআইআই এরা ভারতীয় মার্কেটে 8,088 কোটি টাকা শেয়ার কিনেছে। আর এগুলো তো গেল ক্যাশ মার্কেট। যদি ফিউচার এন্ড অপশন মার্কেটের কথা বলি, এইখানে এই যে ইন্ডেক্স ফিউচার্স রয়েছে, এইখানে এই এফআইআই রা আজকে টোটাল এই 44 কোটি টাকা সেল করেছে। কিন্তু উল্টো দিকে যদি কথা বলি, এই যে স্টক ফিউচার, এখানে কিন্তু নিয়মিত বাইং করেই চলেছে। দেখতে পাচ্ছেন টানা এখানে 4 দিন এফআইআই রা ভারতীয় মার্কেটে যে স্টক ফিউচার রয়েছে সেখানে কিনে গেছে। এই 30 মার্চ দেখতে পাচ্ছেন 4,223 কোটি, তারপরে 1 এপ্রিল 3,199 কোটি, তারপরে 2 এপ্রিল 1,423 কোটি, এবং আজকের দিনে 893 কোটি। অর্থাৎ এই স্টক স্পেসিফিক মোটামুটি ভালো বাইং কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলুন আমেরিকান মার্কেট দেখে নেওয়া যাক। যেমনটা দেখতে পাচ্ছেন এই আমেরিকান মার্কেট ডাউ জোন্স বলতে পারেন একদম ফ্ল্যাট ট্রেড করছে, এখন মাত্র 65 পয়েন্ট উপরে রয়েছে, এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট রয়েছে এখানে ভালো ভলিটিলিটি দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন অনেকটা করে উঠেও যাচ্ছে এবং তারপরে আবার পড়েও যাচ্ছে, এবং এই শেষে যখন ভিডিওটা রেকর্ড করছি এখনো দেখতে পাচ্ছেন এর আগের দিনের ক্লোজিং প্রাইসের কাছাকাছি চলে গিয়েছিল, সেখান থেকে আবার কিছুক্ষণের মধ্যে প্রায় 68 পয়েন্টের কাছাকাছি রিকভারি করে ফেলেছে। আর এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো কেমন পারফর্ম করছে? ইন্ডিয়ান এডিআর গুলোতে আজকে মোটামুটি ভালো পারফরমেন্সই দেখতে পাওয়া যাচ্ছে। এই উইপ্রোর এডিআর 1.14% উপরে, তারপরে ইনফোসিসের এডিআর দেখতে পাচ্ছেন 0.18% উপরে রয়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর প্রায় 3% উপরে, আইসিআইসিআই ব্যাংকের এডিআর 1.31% আপ। এরপরে ডক্টর রেড্ডি ল্যাব এটা খারাপ পারফর্ম করছে, 1.31% নিচে রয়েছে। আর এই যাত্রা অনলাইন এখানে 4.5% এর কাছাকাছি পতন দেখতে পাওয়া যাচ্ছে। বেশিরভাগ এডিআরই আজকে কিন্তু সবুজেই ট্রেড করছে। আর এরই সঙ্গে সঙ্গে আমাদের এই গিভ নিফটি এখান থেকে কেমন সংকেত আসছে? তো সেরকম ভালো কোনো সংকেত নেই এবং খারাপ সংকেত নেই, একদম নিউট্রাল ট্রেড করছে। কিছুটা শুধুমাত্র লাল নিশান দেখতে পাওয়া যাচ্ছে, এই 22,983-তে বর্তমানে রয়েছে। আর এরপরে কথা বলবো এই সিজ ফায়ারের ব্যাপার নিয়ে। এর আগের ভিডিওতে কভার করেছিলাম ইরান এবং ইউএস এই দুটো দেশের কাছেই সিজ ফায়ারের যে প্ল্যান সেটা সামনে রাখা হয়েছে। এই ইমিডিয়েট সিজ ফায়ারের জন্য অনেক দেশ মধ্যস্থতাও করছে, আর আমেরিকা তাদের দিক থেকে এই যে সিজ ফায়ার সেটা করার জন্য তো রেডি হয়েই আছে। শুধুমাত্র এই ইরানের তরফ থেকে কনফার্মেশন আসা বাকি ছিল। তো এই ইরান তারা তাদের দিক থেকে কি বললো? এরা তো এর আগেই জানিয়ে দিয়েছিল তারাই ডিপ্লোম্যাটিক লেভেলে এর উত্তর দেবে। এইখানে দেখতে পাচ্ছেন ইরান ইউএস এর যে সিজ ফায়ারের প্ল্যান সেটাকে পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে। এই পাকিস্তান এই ব্যাপারটার মধ্যস্থতা করছিল, এবং ইরান শুধুমাত্র যে সিজ ফায়ারটা রিজেক্ট করে দিয়েছে তেমনটাই নয়, এই যুদ্ধ বন্ধের জন্য দেখতে পাচ্ছেন এই আমেরিকার সামনে 10খানা কন্ডিশন নিয়েও তারা হাজির হয়েছে। তো এই 10খানা কন্ডিশন মানলেই তবে তারা এই যুদ্ধ বন্ধ করবে, এবং তার সঙ্গে সঙ্গে স্টেট অফ হরমুজ খুলে দেবে। তো এই 10খানা শর্ত কি কি রয়েছে চলুন একটু দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন এই 10খানা যে কন্ডিশন সেগুলো খুলে নিয়েছি। কি বলছে? পার্মানেন্ট এন্ড টু হোস্টিলিটিস। তারা এটাই রিজেক্ট করছে যে টেম্পোরারি ভাবে এই যুদ্ধ বন্ধ হবে না, কোনো সিজ ফায়ার হবে না, পুরোপুরি যুদ্ধ বন্ধ চাই। ডিমান্ড এ ডেফিনেটিভ এন্ড পার্মানেন্ট এন্ড টু দা ওয়ার। এটা তো ইরান প্রথম থেকেই দাবি করে আসছে যে আমরা টেম্পোরারি ভাবে এই যুদ্ধ বন্ধ করব না, যদি বন্ধ করতে হয় তাহলে পুরো দমে বন্ধ করতে হবে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন 2 নম্বর যে পয়েন্ট সেটা কি? রিজিওনাল ডি-এক্সিলেশন, সিসেশন অফ কনফ্লিক্ট অ্যাক্রস অল রিজিওনাল থ্রেটস, এক্সপ্লিসিটি ইনক্লুডিং লেবানন এন্ড গাজা। এই লেবানন এবং গাজাতেও যে বিধ্বংসী যুদ্ধ চলছে, বিধ্বংসী অ্যাটাক হচ্ছে, সেগুলোকেও বন্ধ করতে হবে। এই শর্তটাও ইরান সামনে রেখেছে। তারপরে 3 নম্বর শর্ত কি? লিফটিং অফ অল স্যাংশন, ইমিডিয়েট এন্ড কমপ্লিট রিমুভাল অফ অল ইউএস লেড ইকোনমিক স্যাংশন। যদি ইরানের কথা বলি, এই আমেরিকার স্যাংশনের কারণে ইরানের অর্থনীতির হাল খুবই খারাপ রয়েছে। তো সেই ব্যাপারটা ইরান দাবি করেছে যে তাদের উপর এই আমেরিকা এবং আমেরিকার মিত্র দেশগুলো থেকে যে সমস্ত স্যাংশন লাগানো হয়েছে সেগুলোকে পুরোপুরি তুলে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে সিকিউরিটি গ্যারান্টিজ এর কথা বলা হয়েছে। এতে কি বলছে? বাইন্ডিং ইন্টারন্যাশনাল গ্যারান্টিজ দ্যাট ইরান উইল নট বি অ্যাটাক এগেন ইন দ্য ফিউচার। যে ইরান আর ভবিষ্যতে কোনোভাবেই আমেরিকা ইসরায়েল এই দেশগুলোর দ্বারা আক্রান্ত হবে না, সেই সংক্রান্ত পুরো গ্যারান্টি তারা চাইছে। এবং কি ধরনের গ্যারান্টি? দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল গ্যারান্টি। তো এতে অনেক দেশের সাইন থাকবে, এরকম একটা ব্যাপার তারা চাইছে। তারপরে 5 নম্বর কি? স্টেট অফ হরমুজ প্রোটোকল। তারাই জাহাজের ট্রানজিট নিয়ে নতুন প্রোটোকল সামনে আনবে, এবং এই ব্যাপারে তাদের পুরোপুরি অধিকার থাকবে। কি ব্যাপারে? দেখতে পাচ্ছেন ইনক্লুডিং দ্য রাইট টু রেগুলেট ট্রাফিক এন্ড কালেক্ট টোলস। তো তারা এই স্টেট অফ হরমুজ এটা দিয়ে এই যে ট্রাফিক সেটা কন্ট্রোল করবে, কোন জাহাজ কখন যাবে, কোন জাহাজ যেতে পারবে, কোন জাহাজ যেতে পারবে না, এটাও কন্ট্রোল করবে, এবং তার সঙ্গে সঙ্গে জাহাজ পিছু এই যে টোল সেটাও কালেক্ট করবে। তো এখনো পর্যন্ত এই 5টা পয়েন্ট হলো। এবার অনেকেই প্রশ্ন করবেন যে স্যার এটা তো শেয়ার মার্কেট রিলেটেড চ্যানেল, এখানে এই যুদ্ধ নিয়ে কেন এত আলোচনা করা হচ্ছে? তো দেখতেই পাচ্ছেন বর্তমানে এই যে মার্কেট সেটা কিন্তু পুরোটাই এই যুদ্ধের উপরে নির্ভর করছে। যখন এই যুদ্ধ বন্ধের খবর আসছে তখন মার্কেট ভালো পারফর্ম করছে, আবার এই যখন যুদ্ধ এক্সিলেট হবে এরকম কোনো খবর সামনে আসছে তখন আবার মার্কেট পড়ে যাচ্ছে। তো এই সময় এই যে যুদ্ধ সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। কোনো স্টক বলুন, কোনো সেক্টর বলুন, ভালো খবরেও কিন্তু সেরকম রিয়াক্ট করছে না। তো আমাদের এই যুদ্ধ রিলেটেড প্রতিটা আপডেট জানা দরকার। তো সেই জন্য এই চ্যানেলে এগুলো আলোচনা করা হচ্ছে। তারপরে চলুন 6 নম্বর
নম্বর পয়েন্ট দেখে নিই কি বলছে। ফাইন্যান্সিয়াল রিপারেশনস ক্লিয়ারলি ডিফাইন্ড অ্যান্ড সিকিউর কম্পেনসেশন ফর ইকোনমিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ সাফারিং ডিউরিং দ্য কনফ্লিক্ট। তো এই যুদ্ধের জন্য ইরানের যে ইকোনমিক্যালি এবং তার সঙ্গে সঙ্গে এই ইনফ্রাস্ট্রাকচারের ক্ষতি হয়েছে তার জন্য এই কম্পেনসেশন বা ক্ষতিপূরণও দিতে হবে। তারপরে 7 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছেন নিউক্লিয়ার রাইট অ্যাকনোলেজমেন্ট ফর্মাল রিকগনিশন অফ ইরান রাইট টু পিসফুল ইউরেনিয়াম এনরিচমেন্ট আন্ডার দ্য এনপিটি। ইরানকে এই যে নিউক্লিয়ার এনরিচমেন্ট সেই প্রসেস চালাবার জন্য অধিকারও দিতে হবে। তারপরে রিকনস্ট্রাকশন কমিটমেন্ট এই ইন্টারন্যাশনাল সাপোর্ট চেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ফান্ডিং চেয়েছে কিসের জন্য? ফর দ্য পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন অফ ইরানিয়ান ইনফ্রাস্ট্রাকচার। এটা এর আগেও বলেছে এই ইরানের ইনফ্রাস্ট্রাকচার যে ক্ষতি হয়েছে, এই বিভিন্ন পাওয়ার ইনফ্রাই ক্ষতি হয়েছে, তার সঙ্গে সঙ্গে অয়েল ইনফ্রাই ক্ষতি হয়েছে, আরো অন্যান্য ইনফ্রাই ক্ষতি হয়েছে। তো সেই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার এগুলোকে আবার নতুন ভাবে দান করাবার জন্য এই ইন্টারন্যাশনাল সাপোর্ট এবং তার সঙ্গে সঙ্গে ফান্ডিং এর ব্যবস্থাও করে দিতে হবে। তারপরে 9 নম্বর পয়েন্ট কি, যেমন দেখতে পাচ্ছেন এন্ড টু অ্যাসাসিনেশনস, এ কমপ্লিট এন্ড পার্মানেন্ট হল্ট টু অল টার্গেটেড অ্যাটাকস এন্ড অ্যাসাসিনেশনস এগেনস্ট ইরানিয়ান অফিসিয়ালস এন্ড মিলিটারি পার্সোনাল। এরপরে পুরোপুরি টার্গেটেড যে অ্যাটাকগুলো সেগুলো বন্ধ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে এই ইরানের কোনো অফিসিয়াল এবং তার সঙ্গে সঙ্গে মিলিটারি পার্সোনালকে হত্যাও করা যাবে না, এই গ্যারান্টিও ইরান চেয়েছে। এবং 10 নম্বর কি দেখতে পাচ্ছেন রিজেকশন অফ আলটিমেটাম। এই ডোনাল্ড ট্রাম্প বারবার যে আলটিমেটাম দিচ্ছেন, ডেডলাইন দিচ্ছেন, সেই ব্যাপারটার বিরুদ্ধেও ইরান বলেছে ডিসমিসাল অফ অল টাইম বাউন্ড ডেডলাইন, মানে কোনো নির্দিষ্ট টাইমের মধ্যে তারা এই নেগোসিয়েশন করতে রাজি নয়, এই তথ্য তারা জানিয়ে দিয়েছে। এই আমেরিকা কি করছে, বিভিন্ন থ্রেটের মাধ্যমে এই যে নেগোসিয়েশন সেটা করার চেষ্টা করছে। কখনো বলছে 2 দিনের মধ্যে একটা ডিল সাইন করে নাও, কখনো 10 দিনের টাইম দিচ্ছেন। তো ইরান সেটাই বলেছে আমরা এই কোনো টাইম বেস্ট বা থ্রেটের মধ্যে এই নেগোসিয়েশন এটা করবো না। এবং এই 10খানা শর্ত রাখার কারণে ছিল, কি কারণে রেখেছিল, কারণ আজকের দিনে ডোনাল্ড ট্রাম্পের এই রাত 11:30টার সময় একটা প্রেস কনফারেন্স করার কথা ছিল এবং এই প্রেস কনফারেন্সে কি বিষয়ে আলোচনা করার কথা ছিল, এই ইরান এবং ইউএস এর মধ্যে যে যুদ্ধ চলছে সেই ব্যাপারে কি হবে না হবে, সেই ব্যাপারটার জন্য এই যে প্রেস কনফারেন্স সেটার আয়োজন করা হয়েছিল। আর বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে প্রেস কনফারেন্স সেটা হয়েও গেছে। সেখানে ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলেছেন, এই ইরান সিজ ফায়ারটা রিজেক্ট করে দিয়েছে। এই খবরটা জানার পর ডোনাল্ড ট্রাম্প এটাই বলছেন কি, ইরান ক্যান বি টেকেন আউট ইন ওয়ান নাইট, মানে ইরানের পুরোপুরি দখল শুধুমাত্র একটা রাতের মধ্যে নেওয়া সম্ভব, অ্যান্ড দ্যাট নাইট মাইট বি টুমরো, এবং এই রাতটা আগামীকালই হতে পারে। আর এর আগেও তিনি এই এপ্রিলের 7 তারিখের কথা বলেছেন যে এপ্রিলের 7 তারিখে ইরানের উপর বড় অ্যাটাক হবে। মানে আজ যে সমস্ত এই সিজ ফায়ারের কথাগুলো সামনে আসছিল সেগুলো কিন্তু সবই ভেস্তে গেল। এরপরে চলুন কিছু স্টক স্পেসিফিক কিছু নিউজ এসেছে যার কারণে আগামীকাল ফোকাসে থাকতে পারে, সেগুলো আলোচনা করব। আর এই সময় বেশিরভাগ খবরই আসছে এই কোয়ার্টার পর আপডেট সংক্রান্ত। এই কোম্পানিগুলো তাদের কোয়ার্টার পর রিয়ালিটির যে ট্রেলার সেগুলো সামনে রাখতে, মানে কিছু অংশ সামনে রাখছে যেইগুলো থেকে মোটামুটি একটা আন্দাজ করা যেতে পারে যে কোম্পানিগুলোর নাম্বার কেমন আসবে। তো আমাদের প্রথম কোম্পানি জুবিল্যান্ট ফুডওয়ার্ক লিমিটেড, এই কোম্পানি তাদের বিজনেসের আপডেট সামনে রেখেছে। দেখতে পাচ্ছেন এই কোম্পানিও তাদের কোয়ার্টার পরে যে বিজনেস সেখানে স্ট্রং গ্রোথ দেখিয়েছে এবং ফুল ফিসকাল ইয়ার 2026 কোম্পানির যে ব্যবসা সেটা ভালো হয়েছে। এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 ফোর্থ কোয়ার্টারে কোম্পানির যে কনসলিডেটেড রেভিনিউ এটা দাঁড়িয়েছে 25,058 মিলিয়নে, যেটা ইয়ার অন ইয়ার 19.1% বেশি। এবং যদি অ্যানুয়াল বেসিসে দেখি, মানে একটা ফুল ফাইন্যান্সিয়াল ইয়ার, তো সেটা দাঁড়িয়েছে 95,441 মিলিয়ন, এটা ইয়ার অন ইয়ার 17.2% বেশি। এই কোম্পানি এই কোয়ার্টারে 69খানা নতুন স্টোর অ্যাড করেছে এবং এই সব কিছু মিলিয়ে কোম্পানি স্টোরের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 3,663-তে। এবং এই যে ডোমিনোস ইন্ডিয়া এরাই 59খানা স্টোর অ্যাড করেছে এবং কতগুলো লোকেশনে করা হয়েছে দেখতে পাচ্ছেন, মোট 2455খানা লোকেশনে কোম্পানির যে স্টোর সেগুলো ছড়িয়ে পড়েছে। এছাড়াও এই যে ডোমিনোস তুর্কি এর যে স্টোর রয়েছে তার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 787-তে। এখানে 4খানা নতুন স্টোর এই কোম্পানি অ্যাড করেছে। তারপরের কোম্পানি গোদরেজ কনজিউমার প্রোডাক্ট লিমিটেড, এটা ফোকাসে থাকবে আগামীকাল। এইখানে কোম্পানি দেখতে পাচ্ছেন ডবল ডিজিট রেভিনিউ গ্রোথ এক্সপেক্ট করছে। কোম্পানি বলছে এই ডিমান্ড এবং তার সঙ্গে সঙ্গে কনজিউমার সেন্টিমেন্ট এইগুলোই কোয়ার্টার পরে খুবই পজিটিভ ছিল। তার সঙ্গে সঙ্গে এই কোম্পানির আফ্রিকা, ইউএস এবং মিডিল ইস্টে যে বিজনেস রয়েছে সেইগুলো স্ট্রং রেজাল্টই দেখাবে। আর কোন কোন সেগমেন্টে কোম্পানির ব্যবসা ভালো হয়েছে, এই হেয়ার ফ্যাশন এই সেগমেন্টে সব থেকে ভালো ব্যবসা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে সেখানেও ভালো ব্যবসা দেখতে পাওয়া গেছে। এরপরের কোম্পানি ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। এই কোম্পানির মূল কাজ কি ছিল, এরা মূলত এই যে রেলওয়ে সেক্টর সেখানে ফাইন্যান্সিং করে থাকতো। তবে শুধুমাত্র রেলওয়ে এর মধ্যে আটকে থাকলে হবে না, সেই কারণে এই কোম্পানি কি করতে চলেছে, এই রেলওয়ে বাদ দিয়েও আরো অন্যান্য কিছু সেগমেন্টে এই লোন প্রোভাইড করতে চলেছে। এর আগেও অল্প কিছু লোন প্রোভাইড করেছে এবং সেই সংক্রান্ত খবর আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা তাদের ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এর প্রথম যে ডিল সেটা সাইন করে ফেলেছে। এই আইআরএফসি এরা 1,000 কোটি টাকা স্যাংশন করেছে। কাদের স্যাংশন করেছে, কোন রেলওয়ে কোম্পানিকে না, সেরকম কোন রেলওয়ে কোম্পানিকে নয়। দেখতে পাচ্ছেন এই যে মহারাষ্ট্র পাওয়ার ইউটিলিটি তাদেরকে এই যে লোন সেটা স্যাংশন করেছে। তো কোম্পানি রেলওয়ে বাদ দিয়ে অন্যান্য যে সেক্টর সেখানে এই লোন দেওয়ার চেষ্টা চালাচ্ছে, ফলে সেইখানেও কোম্পানির যে স্কোপ সেটা কিন্তু বাড়ছে। তারপরের কোম্পানি অরবিন্দ ফার্মা লিমিটেড। প্রথম যে খবর সেটা হচ্ছে এই কোম্পানিটা 800 কোটি টাকা শেয়ার বাইব্যাকের ব্যাপারে ঘোষণা করেছে এবং এই বাইব্যাকের জন্য রেকর্ড ডেট কবে রাখা হয়েছে, এই এপ্রিলের 17 তারিখটাকে। কতগুলো শেয়ার তারাই
বাইব্যাকের মাধ্যমে কিনবে এই 54,23,728 শেয়ার কিনবে। আর পার্সেন্টেজ হিসেবে কত, এই 0.93%। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই বাইব্যাকটা কত প্রাইসে হবে, এই 1475 টাকাতে হবে। এখানে কোম্পানির শেয়ার প্রাইস কত চলছে, এই 1340-এ। তো এই 1340 থেকে অনেকটা উপরে এই যে বাইব্যাক সেটা হতে চলেছে। তবে এমনটা নয় যে আপনি আগামীকাল গিয়ে এই অরবিন্দ ফার্মা কিনে নিলেন এবং সব শেয়ারগুলোই বাইব্যাকের মাধ্যমে বিক্রি করে দিলেন, এমনটা কিন্তু হয় না। আপনি চাইলে কিনতে পারেন এবং কিনলে আপনি এলিজেবল হবেন। কিন্তু এই বাইব্যাক কি হিসেবে হয়, এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানি এই 54,23,728 খানা এই যে শেয়ার সেগুলো কিনবে। তো আপনার মতো অনেকেই কিন্তু এই যে শেয়ার সেইগুলো বাইব্যাক করার জন্য কোম্পানির কাছে সারেন্ডার করবে। তো কোম্পানি তো সব শেয়ার কিনবে না, কোম্পানি মাত্র 54,23,728 খানা শেয়ার কিনবে। অর্থাৎ কি, যদি ধরুন এর থেকে অনেক বেশি শেয়ার এই বাইব্যাকের জন্য আবেদন করা হলো, তখন একটা অ্যাকসেপ্টেন্স রেশিও বেরিয়ে আসবে। তো সেই হিসাবে কিন্তু এই যে শেয়ার বাইব্যাক সেটা হবে। মানে আপনি ধরুন আগামীকাল গিয়ে এই যে অরবিন্দ ফার্মা এর 100টা শেয়ার কিনে নিলেন, ভাবলেন 100 টাকা বেশি করে হবে, আমার 10,000 টাকা লাভ হবে। তো সেরকমটা হবে না, একটা অ্যাকসেপ্টেন্স রেশিও বেরোয়। আপনি ধরুন 100টা কিনলেন এবং সবগুলো সারেন্ডার করলেন, কোম্পানি কিন্তু সেখানে যে অ্যাকসেপ্টেন্স রেশিও বেরোবে সেই হিসাবে শেয়ার কিনবে। হয়তো আপনার 100টার মধ্যে 10টাও কিনতে পারে বা 20টাও কিনতে পারে, যেরকম অ্যাকসেপ্টেন্স রেশিও আসবে সেই হিসাবে এই শেয়ার কেনা হবে। এছাড়াও কোম্পানির জন্য আর একটা ভালো খবর আসছে, এই কোম্পানি তাদের একটা অ্যালার্জি ড্রাগ এই যে BP11 এটা ট্রায়াল চালাচ্ছিল। তো কোম্পানির এই ফেজ 3 যে ট্রায়াল সেটা পজিটিভ এসেছে, অর্থাৎ কোম্পানির এই যে ওষুধ সেটা ভালোভাবে কাজ করছে। এটা কোম্পানির জন্য একটা যথেষ্ট পজিটিভ ব্যাপার। তারপরে কোম্পানি শ্যাম মেটালিক্স অ্যান্ড এনার্জি লিমিটেড, এইখানে কোম্পানি বিজনেসের আপডেট সামনে রেখেছে। কোম্পানির এই স্টেনলেস স্টিলের যে সেলস তার যে ভলিউম সেটা ইয়ার অন ইয়ার প্রায় দেখতে পাচ্ছেন 59% পর্যন্ত বেড়েছে। তো যত বেশি সেলস হবে কোম্পানির রেভিনিউ তত ভালো আসবে, কোম্পানির প্রফিট ততই বেশি বাড়বে। তো এটা এই কোম্পানির জন্য একটা আপডেট ছিল। তারপরের কোম্পানি হচ্ছে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড। এই কোম্পানির কাজ কি, এই লোন দেওয়াই হচ্ছে কোম্পানির কাজ। তো যত বেশি লোন দিতে পারবে তত বেশি কোম্পানির যে ব্যবসা সেটা বাড়ছে, এটাই ধরা হয়। কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে লোন সেটা 14% বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডিসবার্সমেন্ট এটাও বেড়েছে 28%। শুধুমাত্র এই ফোর্থ কোয়ার্টার এইখানে কোম্পানির এই ডিসবার্সমেন্ট মানে লোন দেওয়ার যে পরিমাণ সেটা 28% পর্যন্ত বেড়েছে। এটা বললাম কিসের, এই ফোর্থ কোয়ার্টারে। এবং যদি ফুল ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর দেখি, তাহলে কোম্পানির এই লোন ডিসবার্সমেন্ট এটা 24% বেড়েছে, বেড়ে হয়েছে 24,860 কোটি। তারপরের কোম্পানি পিসি জুয়েলার্স লিমিটেড, এইখানে কোম্পানি বলছে তাদের এই কোয়ার্টার করে এই যে রেভিনিউ সেটা 32% পর্যন্ত বেড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে ফুল ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ কোম্পানির রেভিনিউ বেড়েছে 49%। আর এর আগে বিভিন্ন জুয়েলারি কোম্পানি তাদের যে আপডেট সামনে রেখেছে সেগুলো স্ট্রং। এর আগের ভিডিওতে সেনকো গোল্ডের যে রেভিনিউ তার যে আপডেট সেটা আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু একটা স্ট্রং পারফরমেন্স দেখতে পাওয়া গিয়েছিল। তার সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের এই যে ধারের পরিমাণ সেটাও কমিয়েছে। তারপরে একটি কোম্পানি গ্যালেন্ট ইস্পাত লিমিটেড, এই কোম্পানি মেটাল সেক্টরে কাজ করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে পাওয়ার আউটপুটও করে থাকে। তো কোম্পানি এই পাওয়ার আউটপুটের যে ব্যবসা সেখানে 14% জাম দেখতে পাওয়া গেছে। এই যে পেলেট প্রোডাকশন সেটাও বেড়েছে এবং স্টিলের যে সেলস এটাও বেড়েছে। আর এই ভিডিও শেষ কোম্পানি হচ্ছে ফিনো পেমেন্ট ব্যাংক লিমিটেড, এই কোম্পানিরও ব্যবসা খুবই স্ট্রং হয়েছে। এইখানে কোম্পানি শুধুমাত্র এই কোয়ার্টার করেই 7 লাখ নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। তো অনেক কাস্টমার এই যে ফিনো পেমেন্ট ব্যাংক এটাকে ইউজ করছে এবং কোম্পানির টোটাল কাস্টমারের সংখ্যা কতই গিয়ে দাঁড়িয়েছে, প্রায় 1.75 কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। আর এইগুলো কিন্তু সব অ্যাপ্রক্স। এই মার্চে কোম্পানির যে ডিপোজিট সেটাও খুব ভালো জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে। কোম্পানির ডিপোজিট এটা দেখতে পাচ্ছেন 2950 কোটিরও বেশিতে গিয়ে দাঁড়িয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে লোনের পরিমাণ সেটাও বেড়েছে। এই লোনের পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন 96% বেড়েছে এবং এই যে ডিসবার্সমেন্ট এটা অ্যাপ্রক্স 600 কোটিতে গিয়ে পৌঁছেছে। তবে এই লোন শুধুমাত্র এরা একাই দিচ্ছে না, দেখতে পাচ্ছেন কিছু পার্টনার ইনস্টিটিউশনের মাধ্যমে দিচ্ছে। তো এই যে আপডেট এটাও খুবই স্ট্রং। তো এইসব কারণে আগামীকাল এই স্টকগুলো তো ফোকাসে থাকবেই। এরপরে চলুন কিছু ইকোনমিক ডেটা দেখে নিই। যেমনটা এই ডলার টু আইএনআর দেখতে পাচ্ছেন এখন এই 93 এর নিচে নেমে গেছে। তো এই আরবিআই এর কিছু পদক্ষেপের পরে এই যে ইন্ডিয়ান রুপি সেটা ক্রমাগতই শক্তিশালী হচ্ছে। এই আরবিআই ব্যাংকগুলোকে বলে দিচ্ছে তাদের ডলারের যে পজিশন সেগুলো 100 মিলিয়ন ডলারে নামিয়ে নিয়ে আসতে হবে এবং তার জন্য টাইম ফ্রেম কত দিয়েছে, 10ই এপ্রিল পর্যন্ত টাইম দিয়েছে। তো 10ই এপ্রিলের পর আমাদের এই ইন্ডিয়ান রুপি এটা আবার দুর্বল হয়ে যায় কিনা এটাও কিন্তু দেখা খুব গুরুত্বপূর্ণ। আর এই ডলার ইন্ডেক্স এটা কতই চলছে, কিছুদিন তো এই 100-র উপরেই চলছিল, এই আজকে কিছুক্ষণ আগেই এই 100-র নিচে নেমে এসেছে। তো এই ডলার ইন্ডেক্স এটা দুর্বল হওয়া অন্যান্য যে কারেন্সি তাদের জন্য কিন্তু ভালো। আর এই ক্রুড অয়েলের প্রাইস এখানে কেমন মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, বিকালের দিকে এই যে ক্রুড অয়েল এখানে কিছুটা পতন দেখা যাচ্ছিল, কিন্তু তারপরে এই ইরানের তরফ থেকে সিজ ফায়ার রিজেকশনের খবরটা আসার পর আবার এখানে বৃদ্ধি দেখা যাচ্ছে। এই WTI ক্রুড এটা 2%-এর উপরে বাড়া রয়েছে এবং ব্রেন্ট ক্রুড এটা 1.68% বাড়া রয়েছে। আর এই যুদ্ধ শুরু হওয়ার আগে আমরা বেশিরভাগ সময় দেখতাম এই যে WTI ক্রুড এটার দাম সবসময় এই যে ব্রেন্ট ক্রুড এটা নিচে থাকতো, কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে ব্রেন্ট ক্রুডের প্রাইস এটা নিচুতে রয়েছে এবং উল্টো দিকে এই যে WTI ক্রুড যেটাই আমেরিকার মতো দেশ ইউজ করে থাকে সেখানে কিন্তু বেশি বৃদ্ধি দেখা যাচ্ছে। আর ভিডিও শেষে চলুন আমেরিকান মার্কেট আরো একবার দেখে নিই। এই ডাউ জোন্স এখনো ফ্ল্যাটিসই রয়েছে এই 0.19% উপরে এবং এর সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট এখানে এই 0.43%-এর কাছাকাছি তেজি দেখতে পাওয়া যাচ্ছে। তবে খুবই ভলিটিলিটি দেখা যাচ্ছে, কখনো খুব বেশি
পড়ে যাচ্ছে, আবার কখনো খুব বেশি রিকভার করে যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।